মিনিয়াং হাসি আর্মি ভিডিওগুলি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়। এখানে কোনো ক্যাপাবেলকে ছোট করা হয় না, তো প্লিজ কেউ এটাকে সিরিয়াসলি নিও না। তো চলো নতুন ভিডিও শুরু করা যাক। শপিং মলে মেয়েটা বাবার সাথে কথা বলতে বলতে চেঞ্জিং রুমের দরজাটা খুলে সামনে তাকিয়ে দেখে একটা ছেলে আর একটা মেয়ের অপ্রস্তুত ঘটনা। সেটা দেখে মেয়েটার চোখ তো ছানা পড়া, হাত থেকে ফোনটা মেঝেতে পড়ে যায়। মেয়েটা হা করে চোখগুলো রসগোল্লার মতো করে তাদের দিকেই তাকিয়ে আছে। ফোনটা পড়ার শব্দে ছেলেটা মেয়েটাকে ছেড়ে দেয় আর মেয়েটা লজ্জায় পাশ কাটিয়ে চলে যায়। মেয়েটা এখনো যেন ভ্রমে রয়েছে। ছেলেটা এবারে মেয়েটার দিকে তাকিয়ে চিল্লিয়ে বলল, ভোটটা এভাবে তাকিয়ে কেন আছে? হ্যাঁ। ছেলেটার কথা শুনে মেয়েটা তো ভেতরে ভেতরে রেগে শেষ, তবু কিছু না বলে ফোনটা নিয়ে সেখান থেকে চলে যায়। চলো পরিচয়টা করে দিই। এতক্ষণ যার কথা বললাম মেয়েটার নাম হলো কিম তেইয়ং। সবাই তে বলেই ডাকে। বয়স 18+। শখের কলেজে ভর্তি হবে বলে সে কলকাতাতে এসেছে। তার বাড়ি দুর্গাপুরে। বাবা মায়ের একমাত্র সন্তান। আর বাকিটা না হয় আস্তে আস্তে জানতে পারবে। হ্যাঁ বাবা বলো, কি হয়েছিল? কোনো সমস্যা হয়েছে নাকি? আরে না বাবা, তেমন কিছু না, ফোনটা হাত থেকে পড়ে গেছিল। ওই শালার কর্মকাণ্ডের জন্য আমার বাবাকে আমাকে মিথ্যা কথা বলতে হচ্ছে। ও আচ্ছা, তাহলে ভালো থাকিস কেমন? আর টাকা পয়সা লাগলে ফোন করবি, তোর অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবো। ওকে বাবা, তুমি একদম চিন্তা করো না। আর মামাকে বলো আমার তরফ থেকে হ্যালো, বুঝেছো? সে তো অবশ্যই। যাই হোক, এখন ফোনটা রাখি, পরে কথা হবে। আর তুই শপিং কর, তোর অ্যাকাউন্টে 40,000 টাকা পাঠিয়ে দিয়েছি। উফ বাবা, এত টাকা কেন দিচ্ছ বলো তো? আমাকে কি তোমার শপিং মলের পাগলি মনে হয়? না না, তা কেন? আমি তো জানি তুই আমার কিপটে মেয়ে। বাবা, তুমি আমাকে কিপটে বলছো? টাকা সেভ করা কি কিপটামি? না, তবে সেভ করে লাভ কি? আমার কি টাকার অভাব আছে যে তুই সেভ করবি? আচ্ছা বাবা রাখো, আজ আমি 50,000 টাকা শপিং করে দেখাবো, বুঝেছো? বলে ফোনটা কেটে দেয়। তার রাগে গাটা যেন জ্বলে যাচ্ছে। একে তো বাবা তাকে কিপটে বলেছে, আর এক সেই ছেলের কথা মনে পড়ছে যে কিনা ডাইরেক্ট দেখাতেই তাকে তুমি বলে ডাকছে। ভাই রে ভাই, কেমন ছেলে! অজানা অজানা একটা মেয়েকে ডাইরেক্ট তুমি! উফ, আজকালকার পোলাপাইন না সব বাজে যত সব। ভাবতে ভাবতে লিফটের সামনে গেল। লিফটের বাটনটা টিপতেই যাবে অমনি পাশের ছেলেটাও লিফটের বাটন টিপতে গেল। দুজনেই একসাথে। তে পাশে তাকাতেই দেখে সেই বেয়াদব ছেলেটাও তেকে দেখে বেশ অবাক হলো। উফ, আবার কেন এর মুখোমুখি হলাম? তোর বাবা, এই তোমাকে আবার দেখছি। তে কোনো কথা বললো না, সামনের দিকে তাকিয়ে লিফটের বাটনটা চিপলো। লিফট আসতেই তে ভেতরে ঢুকে পড়লো, সাথে ছেলেটা 9 বাটন চাপলো আর তে টপ ফ্লোরের। লিফটের দরজাটা অফ হয়ে গেল। লিফটে শুধু ওরা দুজনেই আছে। টাইম কাটাতে ফোন ইউজ করতে ব্যস্ত হয়ে পড়লো তে। হঠাৎ লিফটের আয়নার দেয়ালে চোখ করতেই তে দেখলো ছেলেটা ওর দিকে কিভাবে যেন তাকিয়ে আছে। ছেলেটা তাকানো দেখে তে লিফটের ডোরের দিকে তাকালো। ঠিক তার ওপরেই দেখলো 9 নম্বর ফ্লোর চলে এসেছে। সে মনে মনে ভাবলো, যাক বাবা, এবার এই বেয়াদবটা বিদায় হবে। কিন্তু 9 নম্বর ফ্লোর তো চলে গেল, বেয়াদবটা তো নামলো না। একবার জিজ্ঞাসা করব বলে তে জিজ্ঞাসা করেই ফেললো, এই যে আপনি না 9 নম্বর ফ্লোর প্রেস করলেন, 9 নম্বর ফ্লোর তো চলে গেছে। থ্যাংক গড, তুমি কথা বলতে জানো। আমি তো ভেবেছিলাম তুমি বোবা। না, আমি বোবা নই, তবে কারোর সাথে অযথা প্যাচাল করে টাইম ওয়েস্ট আমি করি না, ওকে? বলে নেক্সট ফ্লোর আসতেই তে লিফট থেকে বেরিয়ে চলে গেল। কারণ এই বজ্জাতটার সাথে কথা বলার কোনো ইচ্ছেই তার নেই। ধুর বাবা, কেন যে আজ আসতে গেলাম, না আসলে এর সাথে দেখা হতো না আর এরকম একটা প্যারাও জুটতো না। বলে সিঁড়ি বেয়ে সে টপ ফ্লোরে চলে গেল। রেস্টুরেন্টে ঢুকে দেখলো তার বেস্ট ফ্রেন্ড জিমিন সেখানে বসে আছে। সেও তার পাশে গিয়ে বসলো। ওরা ছোট থেকে একসাথেই পড়াশোনা করেছে, তাই একই কলেজে একই সাথে ভর্তি হবে বলে দুজনে একসাথেই চলে এসেছে কলকাতায়। ওই এতক্ষণ লাগে আসতে? তোকে বললাম 10 মিনিটে, আর তুই কিনা 40 মিনিট লাগালি। দেখ, মাথা গরম আছে, মেনুটা দে। আরে বাস, এত হাইপার কেন? হয়েছেটা কি? কি হয়নি সেটা বল। যখন থেকে এসেছে একটা বেয়াদব ছেলের মুখোমুখি হয়েছি। এই তাই, দেখতে কেমন রে? স্মার্ট না উইক? এই জন্যই না তোদের আমার সহ্য হয় না। সিরিয়াস মুভমেন্টে সবসময় মাথায় বাড়ি মারিস। আচ্ছা আচ্ছা, সরি, রাগ করিস না, বল না কি হয়েছে। শুটকি মাছের ঘি হয়েছে। এবার মেনুটা তো দে। তে আর জিমিন এখন পর্যন্ত তের মাসির বাড়িতে আছে, তবে তারা ফ্ল্যাট খুঁজছে। আর আজ তারা একটা ফ্ল্যাট পছন্দ করেও ফেলেছে, সেটাকেই তারা আজ দেখতে যাবে। তারা দুজন খেতে লাগলো। খাওয়া দাওয়ার পরে বিল পে করতে গেলে আবার সেখানে সেই ছেলেটার সাথে তের দেখা। এবার তের রাগ চরম মাত্রায় পৌঁছে গেল। এই, তুমি কি আমায় ফলো করছো নাকি? হ্যাঁ, আমার ঠেকা পড়েনি আপনাকে ফলো করব। আপনার কথাই তো মনে হচ্ছে আপনি আমাকে ফলো করছেন। এই, তুমি কি সুন্দরভাবে কথা বলতে পারো না? জন্মের সময় কি তোমার মধু খাওয়াতে ভুলে গেছিল তোমার বাবা মা? না না, আমায় মধু না, আস্ত মানুষের মাথা খাইয়েছে। হয়েছে, এখন চোখের সামনে থেকে দূর হ যথেষ্ট। কেন, শপিং মলটা কি তোমার বাবার? এখানে যা ইচ্ছে তাই করবে? আর এত হাইপার হওয়ার কি আছে? আশ্চর্য, আপনাকে তো ধর। বলে ও অন্যদিকে চলে যায়।
এরপর শপিং সেরে তারা তের মাসির বাড়িতে চলে আসে। কি রে, ফ্ল্যাট দেখা হলো? হ্যাঁ মাসিমণি, দেখেছি, বেশ ভালোই লেগেছে। কাল গিয়ে সরাসরি পেমেন্ট করে আসবো। ও আচ্ছা, কিন্তু তোরা তো এখানে থেকেই পড়াশোনা করতে পারতিস, বল, শুধু শুধু আলাদা থাকবি। মাসিমণি, তোমাদেরকে আর সমস্যায় ফেলতে চাই না, অনেক তো করলে আমাদের জন্য, বলো। মারবোটা না একটা থাপ্পড়। সমস্যা মানে কি বলতে চাইছিসটা কি? হ্যাঁ, তোকে কি আমি নিজের মেয়ের থেকে কম ভাবি? আরে না, আমরা এখানে থাকলে তোমার এই পুচকুটা পড়াশোনা করতে ডিস্টার্ব হবে, সারাদিন আমাদের নিয়ে ব্যস্ত থাকবে। আমি চাই না সেটা হোক, বুঝেছো? তোদের বুঝিয়ে লাভ নেই, যা ইচ্ছে তাই কর তোরা। রাতের বেলা তারা দুজনেই শুয়ে রয়েছে। জিমিন তো নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছে, আর তে যেন ওর আগে ফেটে যাচ্ছে। বজ্জাত ছেলে, তো সেই ঘটনাটা বারবার আমার চোখের সামনে ভাসছে। আমার সাদের ঘুমটা হারাম করে ফেললো। চোখ বুঝলেই তোর এই লুতুপুতো চেহারাটা চোখে ভাসছে। কেন রে, আর জায়গা পেলি না শালা শয়তান? তোকে যদি আবার পাই না রে, এই বালিশের দিব্যি তোকে আমি করলার সাথে জুনিয়র হরলিক্সের জুস করে খাওয়াবো, সাদা বাদর। কোত্থেকে যে উঠে আসে এই পাগল ছাগলগুলো কে জানে। লজ্জা শরম কিচ্ছু নেই, সব গঙ্গার জলে বিসর্জন দিয়ে এসেছে। এসব বিড়বিড় করতে করতেই একসময় তে ঘুমিয়ে গেল। এদিকে, ভাই ক্ষমা করে দিন আমাকে, ছেড়ে দিন আমাকে, আমি আর এমন কাজ কখনো করব না। আমি তো তোকে বলিনি তুই কিছু করেছিস, তার মানে তুই নিশ্চয়ই কিছু করেছিস। এবার বলে ফেল দেখি, না হলে কিন্তু। বলছি বলছি, প্লিজ কিছু করবেন না। আচ্ছা তাহলে বল। আসলে আমি একটা মেয়েকে উঠিয়ে নিয়ে গিয়ে তারপর। ছেলেটা বলতে পারলো না, তার আগেই ছেলেটার মাথা দুভাগ হয়ে গেল। তোদের মতো কুলাঙ্গারগুলোর জন্যই মেয়েরা আজ সুরক্ষিত না, এমনকি নিজের পরিবারের কাছেও না। তোদের এই লালসা মেটানোর জন্য একটা মেয়ের জীবন কেড়ে নিতেও তোরা পিছুপা হোস না। তাই তোদের খুঁজে খুঁজে বের করে ভয়ানক মৃত্যু দেওয়াই আমার কাজ। মেয়েগুলো সমাজের চোখে কলঙ্ক হবে, আর তোরা বুক ফুলিয়ে ঘুরবি, সেটা আমি সহ্য করব না, বলে রাগে ফুঁসতে লাগলো। তারপর তার লোকদের হুকুম দিল, এর আগের 25টা খুন যেখানে ফেলে আসা হয়েছে সেখানেই সেই লোকটিকে ফেলে আসার। সকালে তে অ্যালার্মের শব্দে ঘুম থেকে উঠল। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে চুপচাপ খাটের উপর বসে রইল। জিমিনের মুখটার দিকে তাকিয়ে আনমনে কিছু ভাবলো, আর তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল। তে মুচকি হেসে টেবিলের দিকে যায় আর আবার জিমিনের কাছে ফিরে আসে। তে কাজ শেষ হতেই জোরে জোরে চিৎকার করে জিমিনকে ডাকতে থাকে, এই ওট ওট ওট, অরিজিৎ সিং তোর জন্য বাইরে অপেক্ষা করছে, তাড়াতাড়ি যা। তের কথা জিমিন তো লাফ দিয়ে উঠেই বাইরের দিকে দৌড়ালো অরিজিৎ সিংকে দেখতে। মেন দরজার বাইরে গিয়ে যখন অরিজিৎ সিং এর নাম ঠিকানাও দেখতে পেল না, তখন বোকার মতো দাঁড়িয়ে রইল আর ভাবলো, অরিজিৎ সিং তো এখন ইন্ডিয়াতেই নেই, আর ওই বাড়ির সামনেই বা কি করবে? তার মানে তে আমাকে বোকা বানালো। ভাবতে ভাবতে আশেপাশের মানুষের দিকে চোখ পড়তেই সে দেখলো সবাই তার দিকে তাকিয়ে মিটিমিটি হেসেই চলেছে। কি হলো, সবাই আমার দিকে তাকিয়ে এরকম হাসছো কেন? আমাকে কি দেখে চিড়িয়াখানার জন্তু মনে হচ্ছে নাকি যে হ্যাঁ হেসেই যাচ্ছেন? হঠাৎ পেছন থেকে তের জোরে জোরে হাসার শব্দ পেল। জিমিন অবাক হয়ে গেল। এই তে নিঘাত কিছু কাণ্ড ঘটিয়েছে বলে পিছন ঘুরতে একটা গাড়ির কাছে নিজের মুখটা দেখে এক চিৎকার দিয়ে রুমে দৌড় দিল। এবার তে আর নিজেকে সামলাতে পারলো না, হো হো করে হাসতে শুরু করলো। কারণ সে জিমিনের মুখে মার্কার পেন দিয়ে দাড়ি গোপ কিছু জিনিস এঁকে দিয়েছে। বেশ কিছুক্ষণ হাসার পর তে আস্তে আস্তে রুমে গেল। শয়তান মেয়ে, সকালবেলায় আমার মান সম্মান সব শেষ করে এখন পাগলের মতো হাসছিস? তোকে তো আজকে আমি খুন করিনি, তোর 14 গোষ্ঠীর ভাগ্য ভালো। তোর কোনোদিনও ভালো হবে না বজ্জাত মেয়ে। আমার 14 পুরুষের মধ্যে তুই একাই মহিলা নাকি? হ্যাঁ, আর শকুনের অভিশাপে না গরু মরে না শোনা। তাই শুধু শুধু অভিশাপ দিয়ে কোনো লাভ নেই। তোকে যদি আমি ট্রেনে না চুবিয়েছি না রে, বলে ওর পেছনে ধাওয়া দিল। সেই সময় তের মাসি বলে ওঠেন, এই চুপ কর, নিউজটা দেখতে দে। নিউজে সেই লাশটাকে নিয়ে দেখাচ্ছে। লাশটা তো পাওয়া গেছে, বাট তার মাথাটা পাওয়া যায়নি। তার দেহেও নদীর মাছেরা এমনভাবে ক্ষতবিক্ষত করেছে যে চেনা দেয়। 25টা লাশ প্রায় একইভাবে উদ্ধার করেছে পুলিশ। কে যে মারছে এদের বোঝা এখনো যায়নি। সবাই শুনে বেশ অবাক হলো, তবে তে মনে মনে খুব খুশি। কারণ ধর্ষককারীরা এরকম বুক ফুলিয়ে ঘোরাঘুরি করবে সেটা তো একদম সহ্য না। মাঝে মাঝে তো মনে হয় যে এগুলোকে নিজের হাতেই সে খুন করুক, কিন্তু তার হয়ে যে কাজটা অন্য কেউ করছে এটাতে সে অনেক খুশি। তাই তাকে মনে মনে একটা ধন্যবাদ জানালো। মা গো মা, দেখেছিস কত ভয়ঙ্কর? হ্যাঁ গো মাসি, তাই তো দেখছি, এ তো পুরো সাইকো, মাথায় মনে হয় গন্ডগোল আছে। এই চুপ কর তো, কে করেছে এই কাজটা কে জানে? সে এখন থেকে আমার ক্রাশ। সো ওকে নিয়ে কোনো রকম নেগেটিভ কথাবার্তা তোরা বলবি না, বুঝেছিস? তাহলে আমি কিন্তু ময়লার ডাস্টবিনে তোদের বন্দি করে রেখে দেবো। ঘোড়ার ডিম করবি তুই। উফ, সকাল সকাল কি শুরু করেছিস কি? তোদের জেলায় তো বসাই যায় না ঠিক মতো। तुम्हारी तस्वीर के सहारे मौसम के गुजारे
मौसमी ना समझो पर इश्क को हमारे। গানটা শেষ হতেই রেডিওর মেয়েটা বলে উঠলো, ধন্যবাদ মিস্টার জিয়ন জাংকুক, আজ আপনার মাধ্যমে এই শো আমরা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। কিরে, কেমন হলো প্রোগ্রাম? একদম বোরিং একটা শো। এদের কে বলে বলতে এসব শো করতে? আরে ভাই আসতে বল, কি বলছিস কি? এখানে মিডিয়াকে এরা হাতের মুঠোয় রেখে দেয়, তাই চুপ থাক। এ রাখ তোর মিডিয়া, ভয় পাই নাকি আমি? সবাই জানে আমি কে। চল, এখন ভালো লাগছে না। কোথায় যাবি? আগে বেরোই, দেন ডিসাইড করবো কোথায় যাওয়া যায়। ওকে ডান। এরপর 4 বন্ধু মিলে বেরিয়ে পড়লো। ও, এর বাকি বন্ধুদের সাথে তো আলাপই করানো হয়নি। জে হোপ, সুগা আর মিনহো, এরা 3 জন হলো জাংকুকের বেস্ট ফ্রেন্ড। বাবা মায়ের একমাত্র ছেলে হয় আদরে বাদর হলো জিয়ন জাংকুক। নাইট ক্লাব, গার্লফ্রেন্ড চেঞ্জ ওর জন্মগত অভ্যাস। তবে এগুলোয় ও খুব একটা বেশি ইন্টারেস্ট দেখায় না। ইনিয়ে বিনিয়ে কথা বলা বাসনা কোনোটাই সে পছন্দ করে না। যা বলবে ডিরেক্টলি। তাতে যদি কেউ কিছু মনেও করে তাতে তার কিচ্ছু যায় আসে না। জাংকুকের প্রচন্ড অহংকার, পুরো হাই লেভেলের। পরদিন তেরা ফ্ল্যাট পছন্দ করতে সেখানে যায়, আর ফ্ল্যাট পছন্দ হতেই সমস্ত পেমেন্ট আর ফর্মালিটিস কমপ্লিট করে। তারপর ফ্ল্যাটটাকে সাজানোর জন্য তারা ফার্নিচার কিনতে শোরুমে যায়। সেগুলো এনে বাড়িতে সুন্দর করে সাজিয়ে শপিং মলে যায় কিছু কেনাকাটা করতে। শপিং শেষ করে তারা আবার মাসির বাড়িতেই ফিরে আসে। মাসির কিছুতেই মন নেই তে আর জিমিনকে অন্য ফ্ল্যাটে থাকতে দেওয়ার, কিন্তু তারাও ফ্ল্যাটেই থাকবে, তাই মাসি আর কিছু বলল না। এদিকে জাংকুক বাড়ির ছাদে দাঁড়িয়ে দূরে ল্যাম্পপোস্টের আলোয় রাঙানো রোডের দিকে এক মনে তাকিয়ে আছে। হাতে থাকা সিগারেটটা কিছুক্ষণ পরপর টেনে আকাশের দিকে মুখ করে ধোঁয়া ওড়াচ্ছে। জাংকুক সচরাচর স্মোক করে না, কিন্তু মাঝে মাঝে টুকটাক খায়। হঠাৎ তার সেদিনের সেই মেয়েটার কথা মনে পড়লো। মেয়েটার অমন রাগী ফেসের কথা মনে পড়তে একটা মুচকি হাসলো। সকালে তে ঘুমোচ্ছিল, এমন সময় কেউ তার ডান গালে ঠাস করে একটা চড় মারলো। তে ধরপড়ি উঠে গালে হাত দিল। দেখলো সামনে জিমিন দাঁত বের করে দাঁড়িয়ে আছে। তের বুঝতে বাকি রইল না চড়টা ওই মেরেছে। এই সকাল সকাল কি বোবা ভূতে ধরেছে নাকি? এবার চড় দিলি কেন শয়তান? আরে আমি ইচ্ছা করে দিইনি, তোর গালে একটা মশা বসেছিল তাই। একটা মশা মাত্র তুই আমার চড় মেরে দিলি? আরে হ্যাঁ রে তাই। তোর কি আমাকে কচি খুকি বলে মনে হয় যে তুই যা বলবি তাই বিশ্বাস করে নেবো? আমি খুব ভালো করে জানি তুই কালকে শোধ নিয়েছিস। কাল তুই আমার সাথে যেটা করেছিস একটা চড় দিয়ে তা উসুল করা সম্ভব নয় রে পাগলা। পরদিন তারা ফ্ল্যাটে শিফট করলো। সবকিছু গুছিয়ে গাছিয়ে খেয়ে দিয়ে শুতেই তার মা ফোন করলো। তের মা ইয়ঞ্জুন দুর্গাপুরের একটা প্রাইভেট হসপিটালের একজন বড় ডক্টর। কি রে, কোনো অসুবিধা হচ্ছে না তো? আরে না মা, অসুবিধা কিসের? আমি তো জানি আমার মেয়েটা বড্ড ব্রেভ। ইয়েস মম। আচ্ছা শোন, কোনো অসুবিধা হলে কিন্তু আমাকে জানাবি। আর হ্যাঁ, আমার ওখানে একটা ফ্রেন্ড আছে, নাম কিমচক জিন, সেও ডক্টর। কোনো সমস্যায় পড়লে তার সাথে যোগাযোগ করিস। আচ্ছা ঠিক আছে, শোনো না মা, আমি একটু ঘুমাবো। বাই। হ্যাঁ, পরে কথা বলবো। ওকে ওকে বাই। সেদিনটা সারাদিন টিভি দেখে আড্ডা মেরেই তারা কাটালো। পরদিন থেকে তাদের কলেজ। মম মম। হ্যাঁ বল। আমি গেলাম, ক্লাস আছে। আচ্ছা ঠিক আছে যা, কিন্তু তোর চোখ মুখের এরকম অবস্থা কেন? কোথায়? আমি তোর মা বাবান, আমার থেকে ভালো তোকে কেউ চিনবে না। তুই কি আবারও? না মা, এভরিথিং ইজ ফাইন। আচ্ছা লেট হয়ে যাচ্ছে, আমার দেরি হচ্ছে, বাই বলে কোনো রকম জিনকে এড়িয়ে এসে চলে গেল। জিন ছেলের যাওয়ার দিকে তাকিয়ে শাড়ির আঁচল দিয়ে চোখের জলটা মুছলো। জানি না আমার ছেলেটা আবার কবে আগের মতো হবে। হে ঈশ্বর, কবে আমার ছেলেটার দিকে তুমি তাকাবে, আর কত ওকে তিলে তিলে শেষ করবে তুমি। এদিকে তে আর জিমিনও কলেজে এসেছে। কলেজের বাইরে দাঁড়িয়ে তারা কলেজটাকে মন ভরে দেখতে লাগলো। তাদের স্বপ্নের কলেজ আজ সেখানে পড়তে এসে তাদের স্বপ্ন সে পূরণ করছে। এসব ভাবতে ভাবতে কলেজে যেই পা রাখতেই যাবে তখনই একটা সাদা গাড়ি পাশ দিয়ে ঢুকলো, আর বিশাল একটা গন্ডগোল হলো। তের ওড়নার কিছুটা অংশ মাটিতে পড়েছিল, যেটা গাড়ির চাকার নিচে চলে যায়। ব্যাস, সারে সর্বনাশ। তের ওড়নাটা ছ্যাঁচ্ছায়ার করে ছিঁড়ে যায়। তে তো কেঁদে দেবে এমন অবস্থা। তারপরে ওই গাড়িটার দিকে তাকাতেই যাবে, অমনি দেখে সেখানে কোনো গাড়িই নেই। এর মন চাইছে গাড়িতে তরকারি ঝোল ফেলে গাড়িটাকে আর তার মালিককে আলু সিদ্ধ করে দিতে, কিন্তু আফসোস গাড়ি বা গাড়ির ড্রাইভার বা মালিক কারোর চিহ্নটুকুও নেই। তে রেগে ওড়নাটাকে ছুঁড়ে ফুটবলের মতো করে লাথি মারতে লাগলো। সব রাগ ওই ওড়নাটার ওপরেই সে ঝেড়ে ফেলতে লাগলো। তে একটা হাইনেক চুড়িদার পরেছিল, তাই ওড়নার খুব একটা প্রয়োজন ছিল না। সবাই তের এরকম রাগ মেটানো দেখে হাঁ করে তের দিকে তাকিয়ে আছে। জিমিন তো লজ্জায় মাথা নিচু করে তেকে টানতে টানতে কলেজের ভেতর নিয়ে গেল। উফ, এই শয়তান মেয়ে, তুই আমাকে এভাবে টেনে আনলি কেন? হ্যাঁ, তো কি করতাম? পাবলিকের সামনে তোকে ছেড়ে দিতাম? তোর কর্মকাণ্ড দেখে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে।
কি করবো আমি, এমন রাগ উঠেছিল আশেপাশে খেয়ালই ছিল না। হ্যাঁ, তোর এই রাগের জন্য কলেজে ঢুকতে ঢুকতেই লজ্জায় পড়তে হলো। এটা আমার কি দোষ? সব দোষ ওই 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 গাড়ি চালক, ওই গাড়িটা। ওটার যদি পাই না রে, ওর 12টা আমি বাজাবই। আচ্ছা বাদ দে সব, এখন চল। ওখানে একটা নোটিশ বোর্ড টানানো আছে, নিশ্চয়ই ডিপার্টমেন্টটা কোথায় সেটাই দেওয়া আছে। হ্যাঁ চল। এবার দুজন সেদিকেই এগিয়ে যাচ্ছিল, আর অন্যদিক থেকে অনেকগুলো বই নিয়ে একটা মেয়ে আসছিল। তাদের সাথে তের ধাক্কা লাগে আর বইগুলো পড়ে যায়। ও সরি সরি বলে বইগুলোকে তুলে দিতে সাহায্য করে। না না সমস্যা নেই, আসলে আমি খেয়াল করিনি, কোনো ব্যাপার না। কিন্তু এতগুলো বই একা কেন নিয়ে যাচ্ছ? আসলে ম্যাম নিয়ে যেতে বলেছে তাই আর কি। কিন্তু তোমাদের তো আগে এখানে দেখিনি, নতুন? হ্যাঁ আজই নতুন আমরা। ও ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমরা কি পরিচিত হতে পারি? ইয়া শিওর, আমি কিম তেইয়ং, আর ও হলো আমার বেস্ট ফ্রেন্ড জিমিন। ওয়াও নাইস নেম। আমি ন্যান্সি। ও তুমি কোন ক্লাস? অনার ফার্স্ট ইয়ার, হয়তো তোমাদের সাথেই। হ্যাঁ আমরা কমার্স গ্রুপে। ওয়াও, আমিও কমার্স গ্রুপে। এই দাঁড়াও, ম্যামকে বইগুলো দিয়ে আসি, তারপর একসাথে ক্লাসে যাব। ওই যে 3rd ফ্লোরে, ওই ক্লাসটাই আমাদের। আচ্ছা ঠিক আছে, বাট তোমার মনে হয় না তুমি এতগুলো বই একা নিয়ে যেতে পারবে না? তুমি আমাদের দাও, আমরা হেল্প করি। হ্যাঁ ও ঠিকই বলেছে, আমরা হেল্প করি। থ্যাংক ইউ। এবার তিনজন মিলে বইগুলো দিয়ে ক্লাসে ঢুকলো। ওদিকে জাঙ্কুকরা গাড়ি পার্ক করে ক্যাম্পাসের দিকেই যাচ্ছিল। হঠাৎ পাশ দিয়ে যাওয়া দুটো মেয়ের কথা শুনতে পেল। দেখেছিস ওই মেয়েটা কিভাবে অন্যটাকে ফুটবলের মতো লাথি মারছিল? যা বলেছিস, তখন মনে থাকলে ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিতাম। কি হয়েছে? নো আইডিয়া, বাট আই থিঙ্ক আমি গেস করতে পারছি। কি? তোর গাড়ির চাকা একটা মেয়ের ওন্না চলে গেছিল, কিন্তু মেয়েটাকে আমি দেখিনি। হয়তো ওই মেয়েটার কথাই বলছে। ও বাদ দে, চল ক্লাসে চল। এদিকে জিয়ন জাংকুক একজন ভালো বড় গায়ক, সবাই তার ফ্যান, সব মেয়েদের ক্রাশ। তাদের চারজনকে দেখেই হাউ কিউট, ও মাই গড, ব্লা 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 এসব অনেক কিছু বলে মেয়েরা তাদের ঘিরে ধরলো। জাংকুক একটা টেডি স্মাইল দিয়ে নিজের অ্যাটিটিউড নিয়ে সেখান থেকে যাচ্ছিল। হঠাৎ মেয়েদের চেঁচামেচি শুনে তে আর জিমিন দুজনেই ভ্রু কুচকে তাকালো। লাইব্রেরির জানলা দিয়ে নিচের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো নিচে কি হয়েছে। দেখলো 4টে ছেলে নিচের দিকে তাকিয়ে এগিয়ে চলেছে, আর মেয়েগুলো তাদেরকে ঘিরে রেখেছে, কিন্তু ছেলেগুলোর মুখ দেখা যাচ্ছে না। এই এই 4জন কি রে? কোনো সেলিব্রিটি নাকি যে মেয়েরা এরকম ভাবে ঘিরে রেখেছে? স্টোর রাখতো তো সেলিব্রিটি, এইসব মেয়েরা ওদের চামচাগিরি করে বেড়ায়। আর মেয়েগুলো কি কোনো লজ্জা শরম নেই? কাকে না কাকে দেখেছে তাতে এত লাফালাফি চেঁচামেচি শুরু করে দিয়েছে যত সব। কি হয়েছে? জানলার কাছে দাঁড়িয়ে কি বলছো? ক্লাসে যাবে না? আরে এখান দিয়ে 4টে ছেলে যাচ্ছিল, মেয়েগুলো কেমন ঘিরে রেখেছে। কে এরা? ও তোমরা নিশ্চয়ই জাংকুক, জেহোপ, সুগা আর মিনহোর কথা বলছো। এরা আবার কে? ওরা এই কলেজেই মাস্টার্স পড়ছে, আর ওরা গান গায়। ওদের গানগুলো বেশ হিট, বিশেষ করে জাংকুকে, তাই সবাই ওদের সেলিব্রিটি হিসেবেই চেনে। ও তাহলে দেখতে তো নিশ্চয়ই অনেক কিউট হবে, তা না? কিউট তো বটেই, ওদের জন্য পাগল নয় এমন একটা মেয়েও নেই। কেন, তোমরা তাদের দেখোনি? না দেখতে পারিনি তো, সামনের দিকে চেয়েছিল। এই রাখ তো, তোর দেখা দেখি কি শুরু করেছিসটা কি? হ্যাঁ সেলিব্রিটি বলে কি মানুষ না? এত লাফালাফির কি আছে সেটাই তো বুঝতে পারছি না। আর এই ন্যান্সি, ওদের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, বুঝলে? চলো ক্লাসে যাই। আচ্ছা চলো। এরপর ওরা তিনজন চলে গেল, কিন্তু তের কথাগুলো বাইরে থেকে দাঁড়িয়ে জাংকুক শুনেছে আর রাগে ফুঁসছে। সে তো একে দেখতে পারেনি। কার এত বড় সাহস রে আমাকে নিয়ে এ ধরনের কথাবার্তা বলে? আমার লেভেলে জীবনেও আসতে পারবে? আবার আমাকে নিয়ে বলে কোনো ইন্টারেস্ট নেই? আরে কন্ট্রোল, প্লিজ কন্ট্রোল ইউর সেলফ। এরকম করিস না, আমি দেখছি খোঁজ নিয়ে। কুইক, যেখান থেকে পারিস 30 মিনিটের মধ্যে নিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি আমি বলে মিনহো চলে যায় তাদের খোঁজ নিতে। তে এসবে ক্লাস থেকে বেরিয়েছে। তে ভীষণ খুশি, কারণ তে রেজাল্ট নিয়ে ম্যাম অনেক প্রশংসা করেছে। জিমিনের সাথে আর ন্যান্সির সাথে কথা বলতে বলতে এগোচ্ছিল, অমনি 5টা ছেলে তাদের সামনে এসে দাঁড়ালো, আর তাদের মাঝখানে ছিল মিনহো। ন্যান্সি তো দেখেই চিনতে পেরেছে। কি ব্যাপার, পথ কেন আটকালেন? মিনহো কিছু না বলে তের হাত ধরে টেনে হিসেবে নিয়ে যেতে লাগে। তে তো কিছুই বুঝতে পারে না, নিজের হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগে। আরে সমস্যাটা কি? আপনার সাহস তো কম না, আমার হাত ধরে নিয়ে যাচ্ছে না বে, ওই লুচ্চা। শুনতেই মিনহো থেমে গেল, অগ্নি দৃষ্টিতে তের দিকে তাকালো। কিন্তু সঙ্গে সঙ্গে তে ঠাস করে মিনহোর গালে একটা চড় বসিয়ে দিল। মিনহো তের হাত ছেড়ে দিয়ে গালে হাত দিয়ে অসহায়ের মতো তের দিকে তাকালো। বেচারা ভাবতেই পারেনি তে ওকে চড় মারতে পারে। সো কি মনে হয় এরপর কি হতে চলেছে? আর গল্পটা যদি তোমার ভালো লাগে, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।